নমস্কার সবাইকে। বিতির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের সাহিত্য চর্চার আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অচলায়তন নাটকের নামকরণ। তবে আজকে আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের সাহিত্য চর্চার আলোচনা। অচলায়তন নাটকের নামকরণ প্রসঙ্গ শুরু করার আগে নাটকের সম্পর্কে ছোট্ট কিছু তথ্য জেনে রাখা দরকার। অচলায়তন নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। নাটকের রচনাকাল 1318 বঙ্গাব্দে এবং প্রকাশকাল 1319 বঙ্গাব্দে। অচলায়তন নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1912 সালে। প্রথম অভিনয় করা হয় 1921 বঙ্গাব্দে 25শে বৈশাখ। সাহিত্য তত্ত্ব বিচারে নাটকেরও নামকরণের 3টি পদ্ধতি আছে। বিষয়কেন্দ্রিক নামকরণ, প্রধান পাত্রপাত্রী কেন্দ্রিক নামকরণ, ব্যঞ্জনাধর্মী নামকরণ। এই ব্যঞ্জনার সাথে নাটক ভাব এবং সংকেতে সংমিশ্রণ ঘটানো হয়। বিষয়কেন্দ্রিক নামকরণ রবীন্দ্রনাথ নিজেও পছন্দ করতেন না, তাই তার মন্তব্য, কোটেশন স্টার্ট, রসশাস্ত্রের মূর্তিটা মাটির চেয়ে বড়, তাই গল্পে ও বিষয়ের চেয়ে বড়, সেই জন্য বিষয়কে শিরোধার্য করে বিষয়কেন্দ্রিক নাম দিতে আমার মন চায় না। কোটেশন ক্লোজ। রবীন্দ্রনাথ ঠাকুর আপন সমস্ত সৃষ্টির তিনি এমন নাম দিয়েছেন যাতে দেখলেই তার ভিতরে বক্তব্য বোঝা যায়। অচলায়তন নাটকের নামকরণেও তিনি সেই দক্ষতাই দেখিয়েছেন। সংস্কারের প্রাচীরে ঘেরা প্রাণহীন আচার আচরণের শ্বাসরোধকারী অচলায়তনের প্রাণের বিকাশের পক্ষে অসহযোগী। আচার আচরণের বেড়াজালে মননহীন, মন্ত্রতন্ত্রে অর্থহীন শাস্ত্রচাপে যে মানুষের মনকে চেপে রাখা যায় না, তাতে যে সত্যের প্রকাশ ঘটে না, এই সত্যই এই নাটকের নামকরণের সার্থকতা। অচলায়তন মানে কোনো প্রতিষ্ঠান বা সমাজকে বোঝায়। নাটকে অচলায়তন প্রাচীর বেষ্টিত অট্টালিকার স্বরূপ গৃহীত। এখানে যারা বসবাস করে তারা অত্যন্ত যত্ন সহকারে শাস্ত্র পাঠে যুক্ত। বাইরের শব্দ, গন্ধ, বিষয় সম্পর্কে তারা নিষ্পৃহ। পরিবর্তনই জীবনের ধর্ম হলেও এখানে তা বিপরীত। গতানুগতিকতাই এখানকার রীতি। গান নয়, আনন্দ নয়, উল্লাস নয়। এই অচলায়তনের মন্ত্রের গুঞ্জন ধ্বনি শুধু নিষ্প্রাণ মন্ত্র উচ্চারণ, মননহীন রীতিনীতিতেই আষ্ঠে পৃষ্ঠে আবদ্ধ। তারা এই নীতির একটু অনিয়ম কিছু ঘটলেই আতঙ্কে শিউরে ওঠে আর প্রায়শ্চিত্তের জন্য ব্যাকুল হয়ে যেতে মুক্তি পেতে চায়। এর ফলে না হয় ঈশ্বর লাভ, না হয় স্বাস্থ্যবিধি পালন। এদের এই মন্ত্রতন্ত্রের জন্য গুরুর প্রবেশ পথ বন্ধ। তাই এই ঘেরা প্রাচীর বন্ধ পথ ভাঙার প্রয়োজন হয়ে পড়েছে। গুরুর আগমনে তা সার্থক এবং এর নামকরণও সার্থকতা পেয়েছে। যে 3টি অচলায়তন এখানে বলা হয়েছে সেগুলি হল অচলায়তনিকদের জন্য অচলায়তন, শংপাংশুদের জন্য অচলায়তন, দর্ভকদের জন্য অচলায়তন। এর মধ্যে মহাপঞ্চক পরিচালিত অচলায়তন সম্পর্কিত বা সর্বাধিক গুরুত্বপূর্ণ হলেও তার পাশাপাশি শংপাংশুদের সাধারণ কর্মমার্গকেও রবীন্দ্রনাথ কটাক্ষ করেছেন। তারা শুধু কর্ম করতে জানে, কর্মের দ্বারা যে শুধু মুক্তিলাভ হয় না তা জানে না। তারা বহির্মুখী, তারা আত্মবিরোধী নয়। এদের মধ্যে আবার ভক্তিমার্গের দর্ভকরাও তাদের ভক্তি ও বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে পেতে চায়, কিন্তু শুধু অন্ধ ভক্তির দ্বারাই যে ঈশ্বর লাভ হয় না তা তারা জানে না। তারাও অন্ধকারে নিমজ্জিত আয়তনে বসবাস করছে।
তাদের তমগুণের অন্ধকার থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত তারা এই অন্ধবিশ্বাসে বসবাস করতে পারে। রবীন্দ্রনাথ এই তিনটি অন্ধকারচ্ছন্ন আয়তনের মধ্যে দিয়ে অচলায়তনের গুরুত্বকেই ফুটিয়ে তুলেছেন, যার ফলে অচলায়তন নামকরণটি সার্থক। অচলায়তন নাটকে এমন অনেকগুলি নাম আমরা পাই যাদের দেখে মনে হয় তাদের নামগুলির বিশেষ গুণমণ্ডিত। অচলায়তন যে রাজ্যে অবস্থিত তার নাম স্থবিরপত্তন, রাজার নাম মন্থরগুপ্ত, তারা স্থবিরক নামে পরিচিত। এই অচলায়তন, স্থবিরক, মন্থরগুপ্ত, স্থবিরপত্তন নামগুলির একটি বিশেষ গুণে মণ্ডিত, তাদের গূঢ়ত্ব মূল্যবান। বিভিন্ন সমালোচক এই আয়তনের মন্তব্য করে বলেছেন, কোটেশন স্টার্ট, মহাপঞ্চকের অচলায়তনের পাশাপাশি যে আরও অচলায়তন রয়েছে তাদের সব মার্গের সাধকেরাই নিজ নিজ দলকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেছেন, তাই তারা তাদের গুরুর রূপ বুঝতে পারেননি। কোটেশন ক্লোজ। এই সব দিকগুলি দিয়ে বিচার করলে রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নামকরণ অবশ্যই সার্থক এবং শিল্প রসোত্তীর্ণ হয়েছে। এই ছিল আজকের আমাদের সাহিত্য চর্চার আলোচনা, অচলায়তনের নামকরণ। আজকের আলোচনা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমার এই সাহিত্য চর্চার আলোচনা আপনাদের কতটা সাহায্য করছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার।